অফ, ও ডবল এফ, অফ। অফ মানে বন্ধ করা, আলোটা বন্ধ করে দাও। টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য লাইট। এখানে বন্ধ করা অর্থে আমরা অফকে ব্যবহার করলাম, তবে অফকে আরও অনেক অর্থে ব্যবহার করা হয়। যেমন রবিবার আমার ছুটির দিন, সানডে ইজ মাই ডে অফ। ছুটি বা অবকাশ অর্থে এখানে আমরা অফকে ব্যবহার করলাম। সে তার জ্যাকেট খুলে ফেলল, হি টুক অফ হিজ জ্যাকেট। এখানে খুলে ফেলা অর্থে আমরা অফকে ব্যবহার করলাম। সমস্ত আইটেমে 50% ছাড়, 50% অফ অন অল আইটেমস। এখানে কমানো বা ছাড় দেওয়া অর্থে অফকে ব্যবহার করা হলো। এছাড়াও অফ শব্দটি বিভিন্ন ফ্রেজাল ভার্বে ব্যবহৃত হয়। যেমন টেক অফ, টেক অফ মানে উড়ে যাওয়া বা খুলে ফেলা। পুট অফ, পুট অফ মানে স্থগিত করা। কল অফ, কল অফ মানে বাতিল করা। শো অফ, শো অফ মানে বাহাদুরি দেখানো। সেট অফ, সেট অফ মানে যাত্রা শুরু করা। আজ আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে। এই শব্দগুলি আমাদের ডেলি লাইফে খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে, তাই এই শব্দগুলির কারেক্ট ইউসেজ আমাদের স্পিকিং, রাইটিং এবং ওভারঅল ইংলিশ প্রফিসিয়েন্সি উন্নত করতে সাহায্য করবে। সো লেটস ডাইভ ইন অ্যান্ড ডিসকভার কিভাবে আমরা এই শব্দগুলিকে এফেক্টিভলি ব্যবহার করতে পারি। এবার আমরা শিখব ও এফ, অফ, অফের ব্যবহার। এটি জনের বই, দিস ইজ দ্য বুক অফ জন। এখানে পজিশন বা মালিকানা বোঝাতে অফকে ব্যবহার করা হলো। বাংলাদেশের মানুষ, দ্য পিপুল অফ বাংলাদেশ। এখানে অরিজিন বা উৎস বোঝাতে অফকে ব্যবহার করা হলো। এক গ্লাস জল, এ গ্লাস অফ ওয়াটার। এখানে কোয়ান্টিটি বা পরিমাণ বোঝাতে ও এফ, অফকে ব্যবহার করা হলো। গল্পের শেষ, দ্য এন্ড অফ দ্য স্টোরি। এখানে পার্ট বা অংশ বোঝাতে অফকে ব্যবহার করা হলো। শীতের ঋতু বা শীতকাল, দ্য সিজন অফ উইন্টার, দ্য সিজন অফ উইন্টার। এখানে টাইম বা সময় বোঝাতে অফকে ব্যবহার করা হলো। আরও সহজ কিছু উদাহরণ দেখা যাক। যেমন কিং অফ বেঙ্গল, বাংলার রাজা। প্রাইস অফ গোল্ড, সোনার দাম। এ কাপ অফ টি, এক কাপ চা। মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আশা করি আমি আপনাদের অফের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব পরের শব্দটা, এভার। এভার মানে কখনো, সর্বদা বা সকল সময়ে। এভার শব্দটি ইংরেজিতে কোনো একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত না হয়ে সব সময়ের ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, তুমি কি কখনো জাপান গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু জাপান? এখানে কখনো অর্থে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমরা এভারকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। আমি এমন সুন্দর সূর্যাস্ত কখনো দেখিনি। আই হ্যাভ নেভার এভার সিন সাচ এ বিউটিফুল সানসেট। এখানে এভার শব্দটি ব্যবহার করে আমরা কোনো একটি নির্দিষ্ট সময়ের কথা না বলে সাধারণত সব সময়ের জন্য প্রশ্ন বা বর্ণনা করতে পারি। ফর, বাংলায় ফর শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয় তা নিম্নের উদাহরণ থেকে বুঝতে পারবেন। ফর শব্দটি ব্যবহার করা হয় কারণ বা উদ্দেশ্য প্রকাশ করতে। যেমন আই স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম। পরীক্ষার জন্য আমি কঠোর পড়াশোনা করেছি। এখানে পরীক্ষার জন্য কঠোরভাবে পড়াশোনা করেছি, এটা একটা কারণ, তাই এখানে ফরকে ব্যবহার করা হলো। এখানে ফর মানে জন্য। পরের ব্যবহারটা দেখা যাক। একটি সময়কাল প্রকাশ করতে, আই উইল বি অ্যাওয়ে ফর এ উইক। আমি এক সপ্তাহের জন্য বাইরে যাব। এক সপ্তাহ এটা একটা সময়, তাই এখানে ফরকে ব্যবহার করা হলো। আবার দ্য শপ ইজ ওপেন ফর 24 আওয়ার্স। দোকানটি 24 ঘন্টা খোলা থাকে। একটি উপহার বা উপলক্ষ প্রকাশ করতে ফরকে ব্যবহার করা হয়। যেমন আই বট এ গিফট ফর মাই বার্থডে। আমি আমার জন্মদিনের জন্য একটি উপহার কিনেছি। পরের ব্যবহারটা দেখা যাক। একটি উদ্দেশ্য বা লক্ষ্য প্রকাশ করতে ফরকে ব্যবহার করা হয়। যেমন আই এম গোয়িং ফর অফিস নাও। আমি এখন অফিসের জন্য যাচ্ছি। এবার আমরা শিখব ফ্রমের ব্যবহার। ফ্রম শব্দটি ইংরেজিতে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বাংলায় এটির অর্থ হলো থেকে। ফ্রম শব্দের কিছু প্রধান ব্যবহার শেখা যাক। যেমন স্থানের উৎসকে নির্দেশ করে, হি ইজ কামিং ফ্রম লন্ডন। সে লন্ডন থেকে আসছে। সময়ের উৎসকে নির্দেশ করে, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম 9 AM টু 5 PM।
I have been working from 9 AM to 5 PM. সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করছি। আর একটা উদাহরণ দেখা যাক। The library is open from Monday to Friday. সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে। এখানে আমরা সময়ের উৎসকে নির্দেশ করতে ফ্রমকে ব্যবহার করলাম। পরের ব্যবহারটা দেখা যাক। উৎপত্তি বা উৎসকে নির্দেশ করে, যেমন দ্য মিউজিক ইজ ফ্রম দ্য লেটেস্ট অ্যালবাম। এই সঙ্গীতটি সর্বশেষ অ্যালবাম থেকে। একটি সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। ফর এক্সাম্পল, দ্য টেম্পারেচার রেঞ্জ ইজ ফ্রম 5 to 15 ডিগ্রিজ সেলসিয়াস। তাপমাত্রার পরিসীমা 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে ফ্রম শব্দটি বিভিন্ন সূত্র বা উৎস নির্দেশ করতে ব্যবহার করা হয়। হেয়ার, হেয়ার মানে এখানে। হেয়ার শব্দটি একটি নির্দিষ্ট কোনো জায়গা বা অবস্থানকে বোঝায়। এটি বর্তমান অবস্থান বা কোনো বিশেষ জায়গাকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, এখানে বসে থাকুন, সিট হেয়ার। আমার বই এখানে আছে, মাই বুক ইজ হেয়ার। আমি এখানে অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং হেয়ার। উপরের উদাহরণগুলিতে হেয়ার শব্দটি বর্তমান অবস্থান বা কোনো নির্দিষ্ট জায়গার সংকেত দিচ্ছে। ইফ, ইফ মানে যদি। ইফ শব্দটি একটি শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে ব্যবহৃত হয়। এটি কিছু ঘটনা বা কাজের সাথে অন্য কিছু ঘটনা বা কাজকে যুক্ত করে। যেমন, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ঘরে থাকব। ইফ ইট রেন্স উই উইল স্টে ইনসাইড। এই ধরনের বাক্যগুলি ভবিষ্যতে ঘটতে পারে এমন সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। আর একটা উদাহরণ দেখা যাক। যদি তুমি কঠোর পড়াশোনা করো তবে তুমি পরীক্ষায় পাশ করবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। এইসব উদাহরণে ইফ শব্দটি শর্তযুক্ত বাক্য তৈরি করছে। প্রথম অংশে থাকা ঘটনা বা কাজটি যদি ঘটে তাহলে দ্বিতীয় অংশের ঘটনা বা কাজটি হবে। ইফ শব্দটি সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু যদি প্রথম অংশের কাজটি ভবিষ্যতের হয় তাহলে ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। এবার আমরা শিখব ইনের ব্যবহার। ইন মানে মধ্যে। যেমন, শি লিভস ইন এ বিগ হাউস। শি লিভস ইন এ বিগ হাউস। তিনি একটি বড় বাড়িতে থাকেন। আই পুট দ্য বুক ইন মাই ব্যাগ। আই পুট দ্য বুক ইন মাই ব্যাগ। আমি বইটি আমার ব্যাগে রেখেছি। ইনটু, ইনটু মানে ভিতরে, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বোঝাতে ইনটুকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি ওয়াকড ইনটু দ্য রুম। শি ওয়াকড ইনটু দ্য রুম। সে ঘরের ভিতরে ঢুকে গেল। দ্য ওয়াটার টার্ন ইনটু আইস। জল বরফে পরিণত হলো। এখানে ট্রান্সফরমেশন বা রূপান্তর বোঝাতে ইনটুকে ব্যবহার করা হলো। এখানে একটি জিনিস থেকে অন্য জিনিসে পরিবর্তন বোঝাতে আমরা ইনটুকে ব্যবহার করলাম। কাট দ্য কেক ইনটু পিসেস। কেকটি টুকরো টুকরো করে কাটুন। এখানে কিছু ভাগ করা অর্থে ইনটুকে ব্যবহার করা হলো। দ্য কার ক্র্যাশড ইনটু দ্য ট্রি। গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এখানে সংঘর্ষ বা কিছুর সাথে ধাক্কা লাগা বোঝাতে ইনটুকে ব্যবহার করা হলো। এখানে যেগুলি মনে রাখতে হবে, ইনটু সাধারণত মুভমেন্ট বা চেঞ্জ বোঝাতে ব্যবহৃত হয়। ইনটু ইনের থেকে আলাদা, কারণ ইনটু গতিশীলতা বোঝায়। ভার্বের পরে ইনটু ব্যবহৃত হয়। ইনটু প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। এগুলি আপনাকে মনে রাখতে হবে। লেট, লেট মানে দেরি। শি ওয়াজ লেট ফর দ্য মিটিং। সে সভাতে দেরিতে এসেছিল। দ্য ট্রেন অ্যারাইভড লেট। ট্রেনটি দেরিতে এসেছিল। আই এম সরি আই এম লেট। দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। লাইক, লাইক মানে মতো। যেমন, শি লুকস লাইক হার মাদার। সে দেখতে তার মায়ের মতো। আই লাইক চকোলেট আইসক্রিম। আমি চকোলেট আইসক্রিম পছন্দ করি। নাও, নাও মানে এখন। আমি এখন পড়াশোনা করছি। আই এম স্টাডিং নাও। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? নিয়ার, নিয়ার মানে কাছে। স্কুলটা আমার বাড়ির কাছেই। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। অনুগ্রহ করে আমার কাছে বসো। প্লিজ সিট নিয়ার মি। টু, TOO, টু মানে খুব। এই ব্যাগটা অনেক ভারী। দিস ব্যাগ ইজ টু হেভি। সে খুব বেশি কথা বলে। শি টক্স টু মাচ। শি টক্স টু মাচ। উইথ, উইথ মানে সাথে। আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্টি উইথ মাই ফ্রেন্ডস। আই ওয়েন্ট টু দ্য পার্টি উইথ মাই ফ্রেন্ডস। সে তার খাবার চামচ দিয়ে খায়।
শি ইটস হার মিলস উইথ এ স্পুন। সে সব সময় তার কুকুরের সাথে ঘুরতে থাকে। হি অলওয়েজ ওয়ার্কস উইথ হিজ ডগ। হি অলওয়েজ ওয়ার্কস উইথ হিজ ডগ। অ্যাজ মানে হিসাবে, যেমন সে একজন শিক্ষিকা হিসেবে কাজ করে। শি ওয়ার্কস অ্যাজ এ টিচার। আমি তাকে আমার সেরা বন্ধু মনে করি। আই কনসিডার হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। আই কনসিডার হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। অ্যাটকে লে, তে এইসব অর্থে ব্যবহার করা হয়। অ্যাট শব্দটি মূলত নির্দিষ্ট সময়, স্থান বা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। যেমন সময় বোঝাতে দোকান সকাল 9টায় খোলা হয়। দ্য শপ ইজ ওপেন অ্যাট 9 AM। স্থান বোঝাতে আমরা পার্কে দেখা করেছি। উই মেট অ্যাট দ্য পার্ক। উই মেট অ্যাট দ্য পার্ক। দক্ষতা বোঝাতে সে রান্না করতে পারদর্শী। শি ইজ গুড অ্যাট কুকিং। শি ইজ গুড অ্যাট কুকিং। গুড অ্যাটকে ব্যবহার করা হয় পারদর্শী অর্থে। অবস্থান বোঝাতে বিড়ালটি দরজায় আছে। দ্য ক্যাট ইজ অ্যাট দ্য ডোর। দ্য ক্যাট ইজ অ্যাট দ্য ডোর। অ্যাওয়ে মানে দূরে। বিড়ালটি কুকুরের কাছ থেকে পালিয়ে গেল। দ্য ক্যাট র্যান অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। আমি পরের সপ্তাহে ছুটিতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং অ্যাওয়ে অন ভ্যাকেশন নেক্সট উইক। বাই মানে দ্বারা। চিঠিটি পোস্টম্যান পৌঁছে দিয়েছিলেন। দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান। আমি ট্রেনে করে শহরে গিয়েছিলাম। আই ট্রাভেলড বাই ট্রেন টু দ্য সিটি। আই ট্রাভেলড বাই ট্রেন টু দ্য সিটি। বাট মানে কিন্তু। আমি যেতে চাই কিন্তু আমি ব্যস্ত। আই ওয়ান্ট টু গো বাট আই এম বিজি। সে বুদ্ধিমান কিন্তু অলস। শি ইজ স্মার্ট বাট লেজি। শি ইজ স্মার্ট বাট লেজি। বোথ মানে উভয়, দুই ব্যক্তি বা জিনিসপত্র একত্রে। যেমন আমার বাবা মা দুজনেই শিক্ষক। বোথ মাই প্যারেন্টস আর টিচার্স। সে লাল এবং নীল উভয় শার্ট কিনেছিল। হি বট বোথ দ্য রেড অ্যান্ড ব্লু শার্টস। ডাউন মানে নিচে। সে বেঞ্চে বসল। সি স্যাট ডাউন অন দ্য বেঞ্চ। এবছর দাম কমেছে। দ্য প্রাইসেস ওয়েন্ট ডাউন দিস ইয়ার। দ্য প্রাইসেস ওয়েন্ট ডাউন দিস ইয়ার। এই সমস্ত ওয়ার্ড বা বাক্যগুলি রেগুলারলি প্র্যাকটিস করলে আপনার ইংরেজি বলার স্কিল বাড়বে। মনে রাখবেন, প্রতিদিন অন্তত 10 মিনিট করে অনুশীলন করবেন। নতুন ওয়ার্ড শিখলে সেটা একটা খাতায় লিখে রাখবেন। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে ভয় পাবেন না। পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে প্র্যাকটিস করুন। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং তাদের ইংলিশ গ্রামারে ব্যবহার নিয়ে আলোচনা করব, যা আমাদের ডেইলি কমিউনিকেশনে অত্যন্ত প্রয়োজনীয়। আসলে একটা ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি ইউজ করতে চাইলে তার বেসিক গ্রামার এবং ভোকাবুলারি খুব ভালোভাবে জানা উচিত। আজকের সেশনে আমরা শিখব কিভাবে এই কমন ওয়ার্ডগুলি যেমন মাস্ট, অলসো, আফটার, ওভার, মাচ ইত্যাদি এফেক্টিভলি ব্যবহার করা যায়। আশা করি আজকের আলোচনা আপনাদের ইংলিশ স্পিকিং স্কিলকে আরও স্ট্রং করবে। প্রতিটি ওয়ার্ডের সঠিক ব্যবহার এবং তাদের উদাহরণগুলো আপনাদের ইংলিশ আন্ডারস্ট্যান্ডিংয়ে আরও ক্ল্যারিটি আনবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। মাস্ট মানে অবশ্যই বা অবশ্য করণীয়। মাস্টকে ব্যবহার করা হয় যখন কিছু করা প্রয়োজন বা অত্যাবশ্যক। এটি নির্দেশ দেয় যে কাজটি করা বাধ্যতামূলক। ফর এক্সাম্পল, তোমাকে অবশ্যই তোমার কাজ শেষ করতে হবে। ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক। ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক। এটা বাধ্যতামূলক, তাই এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। পরের উদাহরণটা দেখা যাক। তোমার অবশ্যই নিয়ম মেনে চলা উচিত। ইউ মাস্ট ফলো দ্য রুলস। ইউ মাস্ট ফলো দ্য রুলস। পরের ওয়ার্ডটা শেখা যাক। দোজ মানে সেইগুলি বা সেগুলি। যেমন সেই বইগুলো খুবই ভালো। দোজ বুকস আর ভেরি গুড। দোজ বুকস আর ভেরি গুড। ওই লোকগুলো খুব চমৎকার। দোজ পিপুল আর ভেরি নাইস। দোজ পিপুল আর ভেরি নাইস। লুক মানে তাকানো বা দেখা। এটি কাউকে মনোযোগ দিয়ে কিছু দেখার নির্দেশ দেয়। যেমন জানালার বাইরে তাকাও। লুক আউটসাইড দ্য উইন্ডো। লুক আউটসাইড দ্য উইন্ডো। সবাই তোমার দিকে তাকাচ্ছে। এভরিওয়ান ইজ লুকিং অ্যাট ইউ। এভরিওয়ান ইজ লুকিং অ্যাট ইউ। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় করে, কাজ সম্পন্ন করে। ডাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট এই সব সাবজেক্টের সাথে।
এটি অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। যেমন, সে কি তার কাজ করে? ডাজ হি ডু হিজ ওয়ার্ক? ডাজ হি ডু হিজ ওয়ার্ক এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা ডাজকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। সে কি প্রতিদিন বই পড়ে? ডাজ শি রিড বুকস এভরিডে? ডাজ শি রিড বুকস এভরিডে? চলুন পরের শব্দটা শেখা যাক। হ্যাভ। হ্যাভ মানে কিছু থাকা বা অধিকার করা। এটি পজেশন বোঝাতে ব্যবহার হয়। যেমন, আমার একটি নতুন বই আছে, মানে বইটা আমার অধিকারে আছে। তো এর ইংরেজি হবে আই হ্যাভ এ নিউ বুক। আই হ্যাভ এ নিউ বুক। তার কিছু টাকা আছে। হি হ্যাজ সাম মানি। হি হ্যাজ সাম মানি। টাকা আছে মানে তার নিজের দখলে আছে বা অধিকারে আছে। তাছাড়া এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজকে ব্যবহার করতে হবে। তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? এখানে সাবজেক্ট ইউ, তাই এখানে হ্যাভকে ব্যবহার করা হলো। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। ওয়ার মানে ছিল বা ছিলেন। ওয়ার পাস্ট টেন্সে ব্যবহৃত হয় যখন আমরা মাল্টিপল ব্যক্তি বা বস্তু যেমন ইউ, উই, দে ইত্যাদি নিয়ে কথা বলি। যেমন, আমরা গতকাল খুব ব্যস্ত ছিলাম। উই ওয়ার ভেরি বিজি ইয়েস্টারডে। উই ওয়ার ভেরি বিজি ইয়েস্টারডে। তারা গত সপ্তাহে এখানে ছিল। দে ওয়ার হেয়ার লাস্ট উইক। দে ওয়ার হেয়ার লাস্ট উইক। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ওয়ারকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি ক্লাসে উপস্থিত ছিলে? ওয়ার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? ওয়ার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? এবার আমরা শিখব এনি। এনি মানে যে কোনো বা কোনো। এনিকে ব্যবহার করা হয় কোনো কিছু বোঝাতে, বিশেষ করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে। যেমন, তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? তার কাছে কোনো পেন ছিল না। হি ডিডন্ট হ্যাভ এনি পেন। হি ডিডন্ট হ্যাভ এনি পেন। এখানে কেউ কি আছে? ইজ দেয়ার এনিওয়ান হেয়ার? ইজ দেয়ার এনিওয়ান হেয়ার? আশা করি আমি এনি শব্দটির ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি। উইথ। উইথ মানে সাথে বা সহ। উইথ ব্যবহৃত হয় কাউকে বা কোনো কিছু সহ বা সাথে বোঝাতে। ফর এক্সাম্পল, আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি। আই অ্যাম গোয়িং উইথ মাই ফ্রেন্ডস। আই অ্যাম গোয়িং উইথ মাই ফ্রেন্ডস। সে বই নিয়ে পড়ছে। হি ইজ রিডিং উইথ এ বুক। হি ইজ রিডিং উইথ এ বুক। তুমি কি আমার সাথে আসছো? আর ইউ কামিং উইথ মি? আর ইউ কামিং উইথ মি? মেনি। মেনি মানে অনেক বা বহু। মেনিকে ব্যবহার করা হয় অনেক বা সংখ্যায় বেশি কিছু বোঝাতে। যেমন, অনেক মানুষ অনুষ্ঠানে এসেছিল। মেনি পিপল কেম টু দ্য ইভেন্ট। মেনি পিপল কেম টু দ্য ইভেন্ট। তোমার অনেক বন্ধু আছে। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস। অনেক প্রশ্ন এখনও বাকি আছে। মেনি কোয়েশ্চেন্স আর স্টিল লেফট। মেনি কোয়েশ্চেন্স আর স্টিল লেফট। সাম। সাম মানে কিছু বা কয়েকটি। সাম কিছু সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে অ্যাফার্মেটিভ বাক্যে। আমার কিছু টাকা আছে। আই হ্যাভ সাম মানি। আই হ্যাভ সাম মানি। কিছু মানুষ তাকে চেনে। সাম পিপল নো হিম। সাম পিপল নো হিম। আমাদের কিছু কাজ বাকি আছে। উই হ্যাভ সাম ওয়ার্ক লেফট। উই হ্যাভ সাম ওয়ার্ক লেফট। ইচ। ইচ মানে প্রত্যেকটি বা প্রত্যেকে। ইচকে ব্যবহার করা হয় পৃথকভাবে এক একটিকে বোঝাতে। এটি ব্যক্তি বা বস্তুর এক একটি করে উপাদান বোঝাতে সাহায্য করে। যেমন, প্রত্যেক ছাত্রকেই পরীক্ষা দিতে হবে। ইচ স্টুডেন্ট মাস্ট টেক দ্য এক্সাম। ইচ স্টুডেন্ট মাস্ট টেক দ্য এক্সাম। প্রত্যেকটি বই অনেক গুরুত্বপূর্ণ। ইচ বুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইচ বুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মাছ। মাছ মানে অনেক বা প্রচুর। মাছকে ব্যবহার করা হয় বড় পরিমাণ বা অগণনযোগ্য জিনিস বোঝাতে। যেমন, তোমার কতটুকু সময় আছে? হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ? হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ? আমার কাছে খুব বেশি টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। অলসো। অলসো মানে এছাড়াও বা আরও। অলসো একটি অতিরিক্ত তথ্য যোগ করতে ব্যবহৃত হয়। যেমন, সে গান গায় এবং নাচেও। শি সিংস অ্যান্ড অলসো ড্যান্সেস।
She sings and also dances. আমি বাড়িতে আছি এবং আমার ভাইও। I am home and my brother is also. I am home and my brother is also. তুমি যদি পড়ো আমিও পড়ব। If you study, I will also. If you study, I will also. From মানে থেকে বা হইতে। ফ্রমকে ব্যবহার করা হয় শুরু বা উৎসস্থল বোঝাতে। যেমন আমি কলকাতা থেকে এসেছি। I am from Kolkata. I am from Kolkata. এই উপহারটি আমার বন্ধুর কাছ থেকে। This gift is from my friend. This gift is from my friend. ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে। The class starts from 8 a.m. The class starts from 8 a.m. About মানে সম্পর্কে বা প্রায়। অ্যাবাউটকে ব্যবহার করা হয় কোনো বিষয়ে বা সম্পর্কিত কিছু বোঝাতে। যেমন তুমি কি এই বই সম্পর্কে জানো? Do you know about this book? Do you know about this book? আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। I have heard a lot about you. I have heard a lot about you. সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। He is worried about his future. He is worried about his future. Before মানে আগে বা পূর্বে। Before সময় বা ক্রম বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ আগে কিছু ঘটেছে এটা বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয়। যেমন তুমি আসার আগেই আমি পৌঁছেছি। I arrived before you came. I arrived before you came. আমি খাওয়ার আগে হাত ধুয়ে নিই। I wash my hands before eating. I wash my hands before eating. নেভার মানে কখনো না বা কখনো নয়। নেভারকে কখনোই না বা কখনো ঘটবে না এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি কখনো মিথ্যা বলি না। I never lie. I never lie. সে কখনো দেরি করে না। He never arrives late. He never arrives late. আমি কখনো এই জায়গায় যাইনি। I have never been to this place. I have never been to this place. আশা করি আমি নেভারের ব্যবহার বোঝাতে পেরেছি। চলুন পরের শব্দটা শেখা যাক। অন মানে উপর বা চালু অর্থে ব্যবহার করা হয়। অন মানে উপর, অবস্থান বা দিনের কথা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন বইটি টেবিলের ওপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে ওপর অর্থে অনকে ব্যবহার করলাম। সে সোমবার অফিসে যাবে। হি উইল গো টু দ্য অফিস অন মানডে। হি উইল গো টু দ্য অফিস অন মানডে। এখানে দিনের কথা বোঝাতে অনকে ব্যবহার করা হলো। ছবিটি দেওয়ালের ওপর ঝুলছে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। ফর মানে জন্য বা উদ্দেশ্যে। ফরকে ব্যবহার করা হয় উদ্দেশ্য বা কারো উদ্দেশ্যে ফরকে ব্যবহার করা হয়। যেমন আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এটি আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ফিউচার। দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ফিউচার। আমি 1 ঘন্টার জন্য পড়ছি। I have been studying for an hour. I have been studying for an hour. আফটারকে পরবর্তী সময় বা ক্রম বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আমরা খাওয়ার পর সিনেমা দেখব। We will watch a movie after eating. We will watch a movie after eating. স্কুলের পর আমি খেলা করি। I play after school. I play after school. আজ আমরা শিখলাম কিভাবে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস আমাদের কথোপকথনকে আরও শক্তিশালী করে তুলতে পারে। যেমন মাস্ট, আফটার, ইচ, অন এবং আরও অনেক শব্দের ব্যবহার আমাদের ডেইলি ইংলিশ স্পিকিংয়ে অনেক সাহায্য করবে। এই শব্দগুলোর সঠিক ব্যবহার আমাদের ভাষাকে আরও স্মুথ ও ইম্প্যাক্টফুল করে তুলবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি আরও ক্ল্যারিটি এনেছে। আপনাদের যদি এই ধরনের আরও কোনো টপিকে সাহায্য দরকার হয় তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ইংলিশ লার্নিং টিপস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বোথ মানে উভয়। একসাথে দুটি ব্যক্তি বা দুটি জিনিস উল্লেখ করতে বোথকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি উভয় বই পছন্দ করি। আই লাইক বোথ বুকস। আই লাইক বোথ বুকস। উভয় বন্ধুই খুব মেধাবী। দুটোকে সমান গুরুত্ব দিতে এখানে আমরা বোথকে ব্যবহার করতে পারি। এই বাক্যটির ইংরেজি হবে বোথ ফ্রেন্ডস আর ভেরি ইন্টেলিজেন্ট। উভয় বন্ধুই খুব মেধাবী।
আর একটা উদাহরণ দেখা যাক। আমি উভয়কেই পছন্দ করি না। নেতিবাচক বাক্যে বোথকে ব্যবহার না করে নাইদারকে ব্যবহার করতে পারি। যেমন আই লাইক নাইদার অফ দেম। আই লাইক নাইদার অফ দেম। এই উদাহরণে উভয় বলতে আমরা নাইদারকে ব্যবহার করলাম। এইসব ক্ষেত্রে আমরা বোথকে ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে, বোথ সর্বদা দুটি জিনিস বা দুটি মানুষের ওপর জোর দেয়। বোথকে দুটির বেশি উল্লেখ করতে ব্যবহার করা যাবে না। দুটির বেশির জন্য অলের মতো শব্দ ব্যবহার করুন। ফর এক্সাম্পল, আমি 3টি বই পড়েছি। আই রেড অল 3 বুকস। এখানে আমরা বোথকে ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে অলকে ব্যবহার করুন। এবার আমরা শিখব অনলি এর ব্যবহার। অনলি মানে শুধুমাত্র। লিমিটেশন বা সীমাবদ্ধতা প্রকাশে অনলিকে ব্যবহার করা হয়। যেমন আমি শুধু জল খাই। আই অনলি ড্রিঙ্ক ওয়াটার। বাক্যে জোর দিতে অনলিকে ব্যবহার করা হয়। যেমন এটা শুধুমাত্র তোমার জন্য। দিস ইজ অনলি ফর ইউ। দিস ইজ অনলি ফর ইউ। এখানে অনলি দিয়ে বাক্যে জোর প্রকাশ করা হচ্ছে। আমি শুধু সত্য বলতে চেয়েছি। আই অনলি ওয়ান্টেড টু টেল দ্য ট্রুথ। আই অনলি ওয়ান্টেড টু টেল দ্য ট্রুথ। এখানেও অনলিকে ব্যবহার করা হয়েছে বাক্যে জোর দিতে। এক্সেপশন বা ব্যতিক্রম বোঝাতে। যেমন শুধুমাত্র একজন ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এটি অনেক সম্ভাবনার মধ্যে একটি একক ব্যতিক্রমকে হাইলাইট করে। মানে ক্লাসে অনেক ছাত্র থাকার কথা ছিল, কিন্তু ক্লাসে শুধুমাত্র একজন ছাত্র ছিল। এটা একটি ব্যতিক্রম ঘটনা। এই ব্যতিক্রম বোঝাতে আমরা অনলিকে ব্যবহার করতে পারি। প্লেসমেন্ট উইথ টাইম বা সময়ের সাথে ব্যবহার। যেমন আমি সবে মাত্র খাওয়া শেষ করেছি। আই অনলি জাস্ট ফিনিশড ইটিং। সে মাত্র 5 মিনিট আগে পৌঁছেছে। হি অ্যারাইভড অনলি 5 মিনিটস এগো। এখানে সময়ের সাথে আমরা অনলিকে ব্যবহার করলাম। কন্ডিশনাল মিনিং বা শর্তে ব্যবহার। যেমন যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইফ অনলি ইউ ওয়ার্ক হার্ড। যদি এটা কেবল সত্য হতো। ইফ অনলি ইট ওয়ার ট্রু। কন্ট্রাস্ট বা বিরোধ প্রকাশে আমরা অনলিকে ব্যবহার করতে পারি। এখানে একটি ধারণার সাথে অন্য ধারণার বিপরীতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, সে খুব চালাক কিন্তু শুধুমাত্র কথায়। হি ইজ ভেরি ক্লেভার বাট অনলি ইন ওয়ার্ডস। আর একটা উদাহরণ দেখা যাক। আমি এটা চাই কিন্তু শুধুমাত্র কম দামে। আই ওয়ান্ট ইট বাট অনলি অ্যাট এ লো প্রাইস। তাহলে আমরা দেখলাম কিভাবে ইংরেজিতে অনলিকে ব্যবহার করা হয়। চলুন পরের শব্দটা শেখা যাক। মেড। মেড মানে তৈরি করেছে। মেড হলো মেক ভার্বের ফার্স্ট ফর্ম। এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা আগে তৈরি বা সম্পন্ন হয়েছে। ফর এক্সাম্পল, আমি একটি কেক তৈরি করেছি। আই মেড এ কেক। সে একটি সুন্দর চিত্র এঁকেছে। হি মেড এ বিউটিফুল পেন্টিং। তারা আমাদের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল। দে মেড এ প্ল্যান ফর আস। তাহলে এই উদাহরণগুলি থেকে আমরা শিখলাম মেডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, কারণ এটা মেক ভার্বের ফার্স্ট ফর্ম। মেড সাধারণত কোনো কিছু তৈরি, গঠন বা সম্পন্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি অতীত ঘটনার দিক নির্দেশ করে। পরের শব্দটা শেখা যাক। হাউ। হাউ মানে কিভাবে, কেমন, কত এইসব অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কিভাবে তুমি স্কুলে যাবে। হাউ উইল ইউ গো টু স্কুল। তুমি কেমন আছো। হাউ আর ইউ। কতটা সময় লাগবে। হাউ মাচ টাইম উইল ইট টেক। এখানে কতটা বলতে হাউ মাচকে ব্যবহার করা হলো। কিভাবে এটি কাজ করে। হাউ ডাজ ইট ওয়ার্ক। এখানে কিভাবে অর্থে হাউকে ব্যবহার করা হলো। এটা কত সুন্দর। হাউ বিউটিফুল ইট ইজ। এই উদাহরণে সারপ্রাইজ দেখাতে হাউকে ব্যবহার করা হয়েছে। এর পরের শব্দটা হলো এনি। এনি মানে যে কোনো, বা বলতে পারেন কিছুই নয়, কোনো একটি অথবা অন্তত একটি অর্থে এনিকে ব্যবহার করা হয়। কিছু উদাহরণের সাথে শেখা যাক। তোমার কি কোনো প্রশ্ন আছে। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স এখানে কোনো অর্থে ব্যবহার করা হলো। আমার কাছে কোনো টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি। যে কেউ এখানে আসতে পারে। এনি ওয়ান ক্যান কাম হেয়ার। এনি ওয়ান ক্যান কাম হেয়ার এখানে যে কেউ বোঝাতে এনি ওয়ানকে ব্যবহার করা হলো। তুমি কি কোনো বই কিনেছো। ডিড ইউ বাই এনি বুকস। ডিড ইউ বাই এনি বুকস।
যদি তোমার কিছু প্রয়োজন হয় জানাও। ইফ ইউ নিড এনি হেল্প লেট মি নো। ইফ ইউ নিড এনি হেল্প লেট মি নো। আশা করি এনিকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা শিখব ওয়াজ ওয়ারের ব্যবহার। ওয়াজ মানে ছিল, ওয়ার মানেও ছিল। হোয়েন টু ইউজ ওয়াজ, কখন ওয়াজকে ব্যবহার করবেন। ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আই ওয়াজ, হি ওয়াজ। অতীতকালের একটি অবস্থা বা পরিস্থিতি বর্ণনা করতে ওয়াজকে ব্যবহার করা হয়। আমি ছোট ছিলাম, আই ওয়াজ স্মল। আই ওয়াজ স্মল। সে ক্লান্ত ছিল, হি ওয়াজ টায়ার্ড। হি ওয়াজ টায়ার্ড। তাহলে আমরা শিখলাম পাস্ট টেন্সে ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। হোয়েন টু ইউজ ওয়ার, কখন ওয়ারকে ব্যবহার করবেন। ওয়ারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, উই ওয়ার, দে ওয়ার, এটসেট্রা। ফর হাইপোথিক্যাল অর আনরিয়াল সিচুয়েশন, এইসব ক্ষেত্রে আমরা ওয়ারকে ব্যবহার করতে পারি, যেমন যদি আমি ধনী হতাম, ইফ আই ওয়ার রিচ। ইফ আই ওয়ার রিচ। এখানে আই সিঙ্গুলার সাবজেক্ট হলেও আইয়ের সাথে ওয়ারকে ব্যবহার করতে হবে, কারণ এটা আনরিয়াল সিচুয়েশনস বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এবার দেখা যাক বাক্যে কিভাবে ওয়াজ ওয়ারকে ব্যবহার করা হয়। পজিটিভ সেন্টেন্সেস। আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ অ্যাট স্কুল। তারা ক্লাসে ছিল, দে ওয়ার ইন দ্য ক্লাস। দে ওয়ার ইন দ্য ক্লাস। এখানে দে প্লুরাল সাবজেক্ট, তাই এখানে ওয়ারকে ব্যবহার করতে হবে, কিন্তু সেটা পাস্ট টেন্স হতে হবে। নেগেটিভ সেন্টেন্সেস। আমি সুখী ছিলাম না, আই ওয়াজ নট হ্যাপি। আই ওয়াজ নট হ্যাপি। আমরা সেখানকার সদস্য ছিলাম না, উই ওয়ার নট মেম্বার্স দেয়ার। উই ওয়ার নট মেম্বার্স দেয়ার। এবার আমরা শিখব কোয়েশ্চেন্স, যেমন তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ। সে কি ক্লান্ত ছিল, ওয়াজ হি টায়ার্ড। ওয়াজ হি টায়ার্ড। এবার দেখা যাক কিছু স্পেশাল ইউজ, যেমন যদি তুমি আমার বন্ধু হতে, ইফ ইউ ওয়ার মাই ফ্রেন্ড। ইফ ইউ ওয়ার মাই ফ্রেন্ড। যদি এটা সহজ হতো, ইফ ইট ওয়ার ইজি। ইফ ইট ওয়ার ইজি। তাহলে আমরা দেখলাম কিভাবে ওয়াজ ওয়ারকে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাকে ওয়াজ ওয়ারের ব্যবহার বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব অ্যাটের ব্যবহার। এই শব্দটি অবস্থান, সময় বা দিক নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট স্কুল। এখানে অবস্থান বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো। সে সন্ধ্যা 6টায় বাসায় এসেছিল, হি অ্যারাইভড অ্যাট হোম অ্যাট 6 PM। হি অ্যারাইভড অ্যাট হোম অ্যাট 6 PM। এখানে অবস্থান এবং সময় দুটোই নির্দেশ করছে, তো এইসব ক্ষেত্রে আমরা অ্যাটকে ব্যবহার করব। পরের শব্দটি হলো বি। বি মানে হওয়া। এই শব্দটি সাধারণত ভবিষ্যৎ নির্দেশনা বা অবস্থান বর্ণনা করতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, তুমি সৎ হও, বি অনেস্ট। বি অনেস্ট। সে তোমার বন্ধু হতে পারে, হি মাইট বি ইউর ফ্রেন্ড। হি মাইট বি ইউর ফ্রেন্ড। অ্যাজ। অ্যাজ মানে যেমন। তুলনা করতে বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়। তুমি যেমন বলেছ তেমন করো, ডু অ্যাজ ইউ সেড। ডু অ্যাজ ইউ সেড। আমি তার মতোই শক্তিশালী, আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম। দেন। দেন মানে তখন। সময়ের ধারাবাহিকতা বা পরবর্তী কাজ বোঝাতে দেনকে ব্যবহার করা হয়, যেমন আমি কাজ শেষ করব তারপর খেতে যাব, আই উইল ফিনিশ ওয়ার্ক দেন আই উইল ইট। তখন বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং দেন। দেন। দেন মানে থেকে। তুলনা করতে ব্যবহার করা হয়। সে আমার থেকে বড়, হি ইজ ওল্ডার দ্যান মি। এখানে তুলনা করতে দেনকে ব্যবহার করা হলো। এই বইটি ওই বই থেকে ভালো। এখানে একটা বইয়ের সাথে আর একটা বইয়ের তুলনা করা হচ্ছে, তো এর ইংরেজি এইভাবে করতে হবে, দিস বুক ইজ বেটার দ্যান দ্যাট ওয়ান। এবার আমরা দেখব সিন্সের ব্যবহার। সিন্স মানে যেহেতু বা থেকে। সময় থেকে শুরু বোঝাতে বা কারণ দেখাতে সিন্সকে ব্যবহার করা হয়, যেমন আমি সকাল থেকে কাজ করছি,
I have been working since morning. I have been working since morning. এই থেকে বোঝাতে সিন্সকে ব্যবহার করা হলো। যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা বাইরে যাব না। Since it is raining we won't go outside. Since it is raining we won't go outside. এখানে যেহেতু অর্থে আমরা সিন্সকে ব্যবহার করলাম। পরের শব্দটা হলো উইথিন। উইথিন মানে ভেতরে। নির্দিষ্ট সময় বা স্থানের ভেতর বোঝাতে উইথিনকে ব্যবহার করা হয়। যেমন তুমি 10 মিনিটের মধ্যে আসো। কাম উইথিন 10 মিনিটস। কাম উইথিন 10 মিনিটস। সে বাড়ির ভেতরে আছে। হি ইজ উইথিন দ্য হাউস। হি ইজ উইথিন দ্য হাউস। অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে। কোনো বিষয়ে তথ্য বা ধারণা বোঝাতে অ্যাবাউটকে ব্যবহার করা হয়। আমি এই বই সম্পর্কে জানি। আই নো অ্যাবাউট দিস বুক। আই নো অ্যাবাউট দিস বুক। এটা কি সম্পর্কে? হোয়াট ইজ দিস অ্যাবাউট? হোয়াট ইজ দিস অ্যাবাউট? মোস্ট। মোস্ট মানে অধিকাংশ। সবচেয়ে বেশি বোঝাতে মোস্টকে ব্যবহার করা হয়। যেমন অধিকাংশ লোক এটি পছন্দ করে। মোস্ট পিপল লাইক ইট। মোস্ট পিপল লাইক ইট। এই বইটি সবচেয়ে জনপ্রিয়। দিস বুক ইজ দ্য মোস্ট পপুলার। দিস বুক ইজ দ্য মোস্ট পপুলার। ওর্থ। ওর্থ মানে মূল্যবান। কোনো কিছুর মূল্য বা গুরুত্ব বোঝাতে ওর্থকে ব্যবহার করা হয়। যেমন এই বইটি পড়ার মতো মূল্যবান। দিস বুক ইজ ওর্থ রিডিং। দিস বুক ইজ ওর্থ রিডিং। তার কথা শোনার মূল্য নেই। হিজ ওয়ার্ডস আর নট ওর্থ লিসেনিং টু। হিজ ওয়ার্ডস আর নট ওর্থ লিসেনিং টু। অফ। অফ মানে বন্ধ। দূরে বা বন্ধ বোঝাতে অফকে ব্যবহার করা হয়। পাখিটি গাছ থেকে উড়ে গেছে। দ্য বার্ড ফ্লিউ অফ দ্য ট্রি। দ্য বার্ড ফ্লিউ অফ দ্য ট্রি। লাইট বন্ধ করো। টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট। ওভার। ওভার মানে উপর। উপরের দিকে বা সময় শেষ বোঝাতে ওভারকে ব্যবহার করা হয়। যেমন সে দেয়ালের ওপর বসে আছে। হি ইজ সিটিং ওভার দ্য ওয়াল। হি ইজ সিটিং ওভার দ্য ওয়াল। খেলা শেষ হয়েছে। দ্য গেম ইজ ওভার। দ্য গেম ইজ ওভার। মাস্ট। মাস্ট মানে অবশ্যই। অপরিহার্য বা বাধ্যতামূলক কাজ বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়। যেমন তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। ইউ মাস্ট স্টাডি। ইউ মাস্ট স্টাডি। তাকে সময় মতো আসতে হবে। হি মাস্ট কাম অন টাইম। হি মাস্ট কাম অন টাইম। মাচ। মাচ মানে অনেক। পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। সাধারণত গণনাযোগ্য নয় এমন জিনিসের ক্ষেত্রে মাচকে ব্যবহার করা হয়। যেমন তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? বা বলতে পারেন আমি খুব বেশি ক্লান্ত। আই এম ভেরি মাচ টায়ার্ড। আই এম ভেরি মাচ টায়ার্ড। এখানে অনেক বা খুব বেশি অর্থে মাচকে ব্যবহার করা হলো। মেনি মানেও অনেক। মেনিকে ব্যবহার করা হয় সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এখানে অনেক লোক আছে। দেয়ার আর মেনি পিপল হেয়ার। তার অনেক বন্ধু আছে। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। আমরা সবাই জানি ইংরেজি ভাষা আজকের যুগে গ্লোবাল কমিউনিকেশনের জন্য অপরিহার্য। কিন্তু ইংরেজি শিখতে গেলেই সব সময় কমপ্লিকেটেড গ্রামার রুলস বা অ্যাডভান্স ভোকাবুলারি দরকার হয় না। বরং দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু সাধারণ ইংলিশ ওয়ার্ডস এবং তাদের বেঙ্গলি মিনিং জানলেই আমাদের কথোপকথন আরও সহজ এবং কার্যকরী হতে পারে। চলুন আজকে আমরা শিখি ইউজফুল ইংলিশ ভোকাবুলারি, যা আপনাদের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসবে। টেক আফটার। টেক আফটার একটি ইংরেজি ফ্রেজ যার অর্থ হলো কারো মতো হওয়া বা কারো বৈশিষ্ট্য বা আচরণ অনুসরণ করা। এটি সাধারণত পরিবারের সদস্যদের মধ্যে ব্যবহার করা হয় যখন কেউ তার বাবা মা বা অন্য কোনো আত্মীয়দের মতো দেখতে বা আচরণ করতে থাকে, তখন টেক আফটারকে ব্যবহার করা হয়। খুব সহজ করে বললে টেক আফটার মানে পরিবারের সদস্যদের চেহারায় বা চরিত্রে মিল হওয়া। যেমন সে তার বাবার মতো দেখতে। She takes after her father. She takes after her father. বা বলতে পারেন সে তার মায়ের মতো আচরণ করে। He takes after his mother. He takes after his mother. আশা করি আমি আপনাকে টেক আফটারের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব টেক আপ।
টেক আপ হলো একটি ইংরেজি ফ্রেজ যার বিভিন্ন অর্থ হতে পারে, তবে নির্ভর করে বাক্যের প্রেক্ষাপটে। যেমন কোনো কিছু শুরু করা, কোনো কিছু গ্রহণ করা বা কোনো কিছু পূরণ করা বা দখল করা। তাহলে আমরা শিখলাম টেক আপ মানে গ্রহণ করা বা শুরু করা। ফর এক্সাম্পল, সে নতুন করে পেন্টিং গ্রহণ করেছে। শি হ্যাজ টেকেন আপ পেন্টিং। শি হ্যাজ টেকেন আপ পেন্টিং। নতুন প্রকল্পটি অনেক সময় নেবে। দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম। দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম। সোফাটি ঘরের অনেক জায়গা দখল করে। দ্য সোফা টেকস আপ টু মাচ স্পেস ইন দ্য রুম। দ্য সোফা টেকস আপ টু মাচ স্পেস ইন দ্য রুম। টার্ন আপ। টার্ন আপ মানে উপস্থিত হওয়া বা আসা। যেমন, সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি। আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম। আই টার্নড আপ আর্লি অ্যাট দ্য অফিস। আই টার্নড আপ আর্লি অ্যাট দ্য অফিস। এছাড়া কোনো কিছু খুঁজে পাওয়া বা আবিষ্কার করা অর্থে আমরা টার্ন আপকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি আশা করি আমার হারানো চাবিগুলি শীঘ্রই পাওয়া যাবে। এর ইংরেজি হবে I hope my lost keys turn up soon. I hope my lost keys turn up soon. আবার কোনো কিছু বাড়ানো বা উঁচু করা অর্থে টার্ন আপকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি ভলিউম বাড়াতে পারো? ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম? ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম? আশা করি আমি আপনাকে টার্ন আপের ব্যবহার বোঝাতে পেরেছি। ইউজ আপ। ইউজ আপ মানে খরচ করা, বা বলতে পারেন কোনো কিছু সম্পূর্ণভাবে ব্যবহার করা বা শেষ করা। ফর এক্সাম্পল, আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল। এই বাক্যে বোঝানো হয়েছে যে তেল সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, সেই জন্য এখানে আমরা ইউজ আপকে ব্যবহার করেছি। পরের উদাহরণটা দেখা যাক। সে তার সমস্ত পয়সা খরচ করেছে। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি। কাম আপ। কাম আপ মানে ঘটা বা সম্মুখীন হওয়া। একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ। মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং। ফল থ্রু, ব্যর্থ হওয়া, বা বলতে পারেন কোনো পরিকল্পনা বা চুক্তি ব্যর্থ হওয়া বা সম্পন্ন না হওয়া। যেমন, তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। এই বাক্যে বোঝানো হয়েছে যে কোনো কারণে তাদের পরিকল্পনা সফল হয়নি। আর একটা উদাহরণ দেখা যাক। তার চুক্তি কার্যকর হয়নি। হিজ ডিল ফেল থ্রু। হিজ ডিল ফেল থ্রু। গেট বাই। গেট বাই মানে কোনোভাবে চলা বা পরিচালনা করা। খুব সহজ করে বললে, গেট বাই হলো একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো অল্প দিয়ে কাজ চালিয়ে নেওয়া, অভাব অনটন থাকা সত্ত্বেও টিকে থাকা বা পরিস্থিতি সামলে নেওয়া। এটি সাধারণত জীবনের কঠিন পরিস্থিতি সামলানোর প্রসঙ্গে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি। আই গেট বাই অন লিটল মানি। আই গেট বাই অন লিটল মানি। এর অর্থ হলো আমি খুব বেশি আয় না করেও জীবন চালিয়ে নিচ্ছি। আর একটা উদাহরণ দেখা যাক। সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে। হি ক্যান গেট বাই ইন ইংলিশ। হি ক্যান গেট বাই ইন ইংলিশ। এই বাক্যের অর্থ হলো তার ইংরেজি খুব ভালো না হলেও প্রয়োজন মেটানোর মতো সে জানে। তুমি কি এখানে কোনোভাবে চলতে পারবে? ক্যান ইউ গেট বাই হেয়ার? ক্যান ইউ গেট বাই হেয়ার মানে তুমি কি এখানে টিকে থাকতে পারবে? গেট বাই সাধারণত দৈনন্দিন জীবনযাপনে ব্যবহৃত হয়। এটি বর্তমানকালে গেট বাই, অতীতকাল হলে হবে গট বাই এবং ভবিষ্যৎকাল হলে আমরা ব্যবহার করব উইল গেট বাই। এবার আমরা পরের ফ্রেজাল ভার্বটি শিখব। গিভ ইন। গিভ ইন মানে আত্মসমর্পণ করা, বা বলতে পারেন আত্মসমর্পণ করা বা না করার প্রতিজ্ঞা ভেঙে কিছু করা, বা পূর্বে বিরোধিতা করা কিছু মেনে নেওয়া। এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন কেউ বাধা দেওয়ার পরে হার মেনে নেয়। যেমন, সে চাপে আত্মসমর্পণ করেছে। শি গেভ ইন টু দ্য প্রেশার। শি গেভ ইন টু দ্য প্রেশার। বা বলতে পারেন তারা তর্কে আত্মসমর্পণ করেছে। দে গেভ ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট। দে গেভ ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট। হ্যান্ড ইন।
হ্যান্ড ইন মানে জমা দেওয়া। এটি সাধারণত শিক্ষক, বস বা কোনো কর্তৃপক্ষকে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক। আর একটা উদাহরণ দেখা যাক। আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম। হোল্ড আপ। হোল্ড আপ মানে বিলম্ব করা। আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক। সমর্থন করা বা ধরে রাখা অর্থে। স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। দ্য পিলার্স হোল্ড আপ দ্য রুফ। দ্য পিলার্স হোল্ড আপ দ্য রুফ। ঠেকানো বা প্রতিরোধ করা অর্থে হোল্ড আপকে ব্যবহার করা হয়। যেমন, পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক। তাহলে আমরা শিখলাম হোল্ড আপ বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন অর্থ প্রকাশ করে। এটি বিলম্ব, সমর্থন, বাধা, ডাকাতি বা দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সব সময় প্রসঙ্গ অনুযায়ী এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। কিপ অন। কিপ অন মানে চালিয়ে যাওয়া। সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। হি কিপস অন স্টাডিং। হি কিপস অন স্টাডিং। আমি গান শুনে কাজ চালিয়ে যাচ্ছি। I keep on working while listening to music. I keep on working while listening to music. Make out. Make out মানে বোঝা বা চিহ্নিত করা। আমি তার হাতের লেখা বুঝতে পারছি না। I can't make out his handwriting. I can't make out his handwriting. তারা অন্ধকারে কিছু দেখতে পারছিল না। They couldn't make out anything in the dark. They couldn't make out anything in the dark. পয়েন্ট আউট। পয়েন্ট আউট মানে উল্লেখ করা বা নির্দেশ করা। ফর এক্সাম্পল, সে ভুলটি নির্দেশ করেছিল। শি পয়েন্টেড আউট দ্য মিস্টেক। শি পয়েন্টেড আউট দ্য মিস্টেক। সে গুরুত্বপূর্ণ পয়েন্টটি উল্লেখ করেছে। হি পয়েন্টেড আউট দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট। হি পয়েন্টেড আউট দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট। পুট আপ উইথ। পুট আপ উইথ মানে সহ্য করা। সে তার সহকর্মীদের আচরণ সহ্য করছে। She is putting up with her colleagues' behavior. She is putting up with her colleagues' behavior. আমরা তার বিলম্বিত হওয়া সহ্য করছি। We are putting up with his tardiness. We are putting up with his tardiness. Take in. Take in মানে বোঝা বা ধারণ করা। যেমন, সে নতুন তথ্যটি বোঝার চেষ্টা করছে। He is trying to take in the new information. আমি দৃশ্যের সৌন্দর্য ধারণ করছি। I am taking in the beauty of the scene. I am taking in the beauty of the scene. Turned out. Turned out মানে পরিণত হওয়া বা ঘটা। সব কিছু ভালোভাবে পরিণত হয়েছে। Everything turned out well. Everything turned out well. সে একটি দক্ষ কর্মচারী হিসাবে পরিণত হয়েছে। He turned out to be a skilled employee. He turned out to be a skilled employee. Workout. Workout মানে সমাধান করা বা ব্যায়াম করা। যেমন, তারা সমস্যাটি সমাধান করেছে। They worked out the problem. They worked out the problem. সে প্রতিদিন সকালে ব্যায়াম করে। He works out every morning. He works out every morning. Come up with. Come up with মানে উদ্ভাবন করা। সে একটি নতুন ধারণা উদ্ভাবন করেছে। He came up with a new idea. He came up with a new idea. আমি একটি সৃজনশীল সমাধান উদ্ভাবন করেছি। I came up with a creative solution. I came up with a creative solution. Accept. Accept মানে হলো গ্রহণ করা বা কোনো কিছু মেনে নেওয়া। এটি ব্যবহার করা হয় যখন কেউ কিছু গ্রহণ করে বা কোনো পরিস্থিতি বা প্রস্তাবকে স্বীকার করে। ফর এক্সাম্পল, I accept your gift. আমি তোমার উপহার গ্রহণ করি। এখানে I মানে আমি, accept মানে গ্রহণ করা, your gift মানে তোমার উপহার। পরের ব্যবহারটা দেখা যাক। He accepted the job offer. সে চাকরির প্রস্তাব গ্রহণ করেছে। She accepted her mistake. সে তার ভুল স্বীকার করেছে। They accepted the invitation. তারা নিমন্ত্রণ গ্রহণ করেছে। You need to accept the truth. তোমাকে সত্যটা মেনে নিতে হবে। পরের শব্দটা শেখা যাক। অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে হলো প্রভাব ফেলা বা কোনো কিছুর ওপর প্রভাব বিস্তার করা।
এটি কোনো পরিস্থিতি, ব্যক্তি বা জিনিসের ওপর পরিবর্তন ঘটানোর জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, স্ট্রেস ক্যান এফেক্ট ইউর হেলথ। চাপ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। স্ট্রেস মানে চাপ, ক্যান এফেক্ট মানে প্রভাব ফেলতে পারে, ইউর হেলথ আপনার স্বাস্থ্যের উপরে। আর একটা উদাহরণ দেখা যাক। দ্য ওয়েদার এফেক্টস মাই মুড। আবহাওয়া আমার মেজাজের ওপর প্রভাব ফেলে। পলিউশন এফেক্টস দ্য এনভায়রনমেন্ট ব্যাডলি। দূষণ পরিবেশের ওপর খারাপ প্রভাব ফেলে। অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হলো এড়ানো বা কোনো কিছু থেকে দূরে থাকা। এটি এমন ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন কেউ কিছু এড়িয়ে চলতে বা ঘটতে না দেওয়ার জন্য চেষ্টা করে। ফর এক্সাম্পল, ইউ শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড। তোমার জাঙ্ক ফুড এড়ানো উচিত। হি অ্যাভয়েডেড দ্য মিটিং। সে মিটিং এড়িয়ে গেছে। উই শুড অ্যাভয়েড ওয়েস্টিং টাইম। আমাদের সময় নষ্ট করায় এড়ানো উচিত। হি অ্যাভয়েডস ড্রাইভিং অ্যাট নাইট। সে রাতে গাড়ি চালানো এড়ায়। তাহলে এইভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনে অ্যাভয়েড শব্দকে ব্যবহার করতে পারি। ব্রেক। ব্রেক শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। এটি ব্যবহৃত হয় কোনো কিছু ভাঙা, থামানো, বিরতি নেওয়া বা কোনো নিয়ম ভঙ্গ করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, টু সেপারেট ইন্টু পিসেস বা ভাঙা অর্থে ব্রেককে কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখা যাক। হি ব্রোক দ্য গ্লাস। হি ব্রোক দ্য গ্লাস। সে কাঁচ ভেঙে ফেলেছে। আবার টু ইন্টারাপ্ট অর স্টপ মানে থামানো অর্থে ব্রেককে ব্যবহার করা হয়। যেমন, ডোন্ট ব্রেক দ্য ফ্লো অফ ওয়ার্ক মানে কাজের ধারা থামিও না। এখানে থামানো অর্থে ব্রেককে ব্যবহার করা হলো। আবার টু টেক এ রেস্ট বা বিরতি নেওয়া অর্থে ব্রেককে ব্যবহার করা হয়। লেটস টেক এ ব্রেক। লেটস টেক এ ব্রেক। চলো একটু বিরতি নিই। আবার টু ভায়োলেট এ রুল নিয়ম ভঙ্গ করা অর্থে ব্রেককে ব্যবহার করা হয়। যেমন, হি ব্রোক দ্য ট্রাফিক রুলস। হি ব্রোক দ্য ট্রাফিক রুলস। সে ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে। তাহলে এইভাবে আমরা ব্রেক শব্দটিকে নানা জায়গায় ব্যবহার করতে পারি। ডিভাইড। ডিভাইড মানে হলো ভাগ করা বা আলাদা করা। এটি ব্যবহার করা হয় কোনো কিছু অংশ বা ভাগে বিভক্ত করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, টু সেপারেট ইন্টু পার্টস মানে অংশে বিভক্ত করা অর্থে ডিভাইডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ডিভাইডেড দ্য কেক ইন্টু 4 পিসেস। সে কেকটি 4 ভাগে ভাগ করেছে। আবার টু শেয়ার অর ডিস্ট্রিবিউট বন্টন করা অর্থেও ডিভাইডকে ব্যবহার করা হয়। দে ডিভাইডেড দ্য মানি ইকুয়ালি। দে ডিভাইডেড দ্য মানি ইকুয়ালি তারা টাকাগুলো সমানভাবে ভাগ করেছে। আবার টু ক্রিয়েট এ ডিফারেন্স মানে পার্থক্য সৃষ্টি করা অর্থে ডিভাইডকে ব্যবহার করা হয়। দ্য ইস্যু ডিভাইডেড দ্য গ্রুপ। দ্য ইস্যু ডিভাইডেড দ্য গ্রুপ বিষয়টি গ্রুপটিকে বিভক্ত করেছে, মানে এখানে একটা পার্থক্য তৈরি করেছে। এই অর্থে আমরা ডিভাইডকে ব্যবহার করলাম। আবার ইন ম্যাথামেটিক্স গণিতে ভাগ করা অর্থে ডিভাইডকে ব্যবহার করা হয়। যেমন, 12 ডিভাইডেড বাই 3 ইজ 4 মানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। পরের শব্দটা শেখা যাক। গ্রো। গ্রো শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বড় হওয়া বা বিকশিত হওয়া। এটি উদ্ভিদ চাষ বা উন্নতির ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন, টু ইনক্রিজ ইন সাইজ বা আকারে বৃদ্ধি পাওয়া। চিলড্রেন গ্রো কুইকলি শিশুরা দ্রুত বড় হয়। টু কাল্টিভেট প্ল্যান্টস বা উদ্ভিদ চাষ করা। যেমন, উই গ্রো ভেজিটেবলস ইন আওয়ার গার্ডেন আমরা আমাদের বাগানে সবজি চাষ করি। তাহলে আমরা দেখলাম গ্রো শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয়। পরের শব্দটা দেখা যাক। ইনক্রিজ। ইনক্রিজ মানে হলো বৃদ্ধি পাওয়া বা বাড়ানো। এটি কোনো কিছু পরিমাণে, আকারে, সংখ্যায় বা মাত্রায় বড় হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন, টু গ্রো ইন অ্যামাউন্ট মানে পরিমাণে বৃদ্ধি পাওয়া। যেমন, দ্য প্রাইস অফ ফুয়েল ইনক্রিজড জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। আবার টু গ্রো ইন সাইজ মানে আকারে বৃদ্ধি পাওয়া। হিজ ওয়ার্কলোড হ্যাজ ইনক্রিজড। হিজ ওয়ার্কলোড হ্যাজ ইনক্রিজড তার কাজের চাপ বেড়ে গেছে। টু অ্যাড মোর বা আরও বাড়ানো অর্থে ইনক্রিজকে ব্যবহার করা হয়। যেমন, উই নিড টু ইনক্রিজ আওয়ার এফোর্টস। উই নিড টু ইনক্রিজ আওয়ার এফোর্টস মানে আমাদের প্রচেষ্টা বাড়াতে হবে। আর একটা ব্যবহার দেখা যাক। টু
টু রাইজ ইন নাম্বার মানে সংখ্যায় বৃদ্ধি পাওয়া। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ ইনক্রিজড। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ ইনক্রিজড মানে ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে গেছে। চলুন পরের শব্দটা দেখা যাক। লিভ। লিভ মানে হলো কোনো জায়গা ছেড়ে যাওয়া বা কোনো কিছু রেখে যাওয়া, আবার কাজ থেকে বিরতি নেওয়া বা কারোর জন্য কিছু রেখে যাওয়া। এই সব অর্থে আমরা লিভকে ব্যবহার করতে পারি। এবার এক এক করে এর ব্যবহার দেখা যাক। টু গো অ্যাওয়ে ফ্রম এ প্লেস মানে কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। হি লেফট দ্য হাউস আর্লি। হি লেফট দ্য হাউস আর্লি সে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখানে আমরা কোনো জায়গা ছেড়ে যাওয়া অর্থে লিভের পাস্ট ফর্ম লেফটকে ব্যবহার করলাম। টু অ্যালাউ সামথিং টু রিমেন মানে কোনো কিছু রেখে যাওয়া। যেমন লিভ দ্য কিজ অন দ্য টেবিল। লিভ দ্য কিজ অন দ্য টেবিল চাবিগুলো টেবিলে রেখে যাও। আর একটা ব্যবহার দেখা যাক। টু টেক এ ব্রেক অর হলিডে মানে বিরতি নেওয়া। যেমন সি ইজ অন লিভ টুডে। সি ইজ অন লিভ টুডে সে আজ ছুটিতে আছে। টু গিভ সামথিং টু সামওয়ান মানে কিছু দিয়ে যাওয়া। হি লেফট এ মেসেজ ফর ইউ সে তোমার জন্য একটি বার্তা রেখে গেছে। তাহলে আমরা দেখলাম লিভকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। পরের শব্দটা শেখা যাক। অ্যাচিভ। অ্যাচিভ শব্দের অর্থ হলো কোনো লক্ষ্য পূরণ করা বা কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা বা পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জন করা। যেমন টু রিচ এ গোল লক্ষ্য পূরণ করা। হি অ্যাচিভড হিজ ড্রিম অফ বিকামিং এ ডক্টর সে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করেছে। এখানে লক্ষ্য পূরণ করা অর্থে আমরা অ্যাচিভকে ব্যবহার করলাম। টু কমপ্লিট এ টাস্ক বা কোনো কাজ সম্পন্ন করা অর্থেও অ্যাচিভকে ব্যবহার করা হয়। যেমন দে অ্যাচিভড গ্রেট সাকসেস ইন দ্য প্রজেক্ট তারা প্রকল্পে বড় সাফল্য অর্জন করেছে। টু অ্যাটেন্ড সামথিং ডিজায়ার্ড মানে কাঙ্ক্ষিত কিছু অর্জন করা। যেমন হি অ্যাচিভড এ হাই স্কোর ইন দ্য এক্সাম সে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। তাহলে আমরা দেখলাম অ্যাচিভ শব্দটিকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। ব্রিং। ব্রিং মানে আনতে বা নিয়ে আসা। ব্রিং শব্দটি এমন সময় ব্যবহৃত হয় যখন কাউকে কোনো জিনিস বা ব্যক্তিকে একটি স্থানে আনতে বা নিয়ে আসতে বলা হয়। এটি সাধারণত বক্তার দিকে কোনো কিছু স্থানান্তরের ইঙ্গিত দেয়। যেমন প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস জল এনে দাও। ডোন্ট ফরগেট টু ব্রিং ইউর বুক টুমরো তোমার বই কাল আনতে ভুলবে না। হি উইল ব্রিং হিজ ফ্রেন্ড টু দ্য পার্টি। হি উইল ব্রিং হিজ ফ্রেন্ড টু দ্য পার্টি সে তার বন্ধুকে পার্টিতে নিয়ে আসবে। এইভাবে ব্রিং ব্যবহার করা হয় কোনো কিছু বহন বা স্থানান্তর করার ক্ষেত্রে। চলুন আরও কিছু শব্দের অর্থ শিখে নেওয়া যাক। এগুলোর ব্যবহার আপনি নিজে থেকে করার চেষ্টা করুন। যেমন চুজ। চুজ মানে বেছে নেওয়া। কম্পেয়ার। কম্পেয়ার মানে তুলনা করা। কনফার্ম। কনফার্ম মানে নিশ্চিত করা। কুক। কুক মানে রান্না করা। ডিসাইড। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। ডিসকাস। ডিসকাস মানে আলোচনা করা। ড্রপ। ড্রপ মানে ফেলা। এক্সপ্লেন। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। ফিনিশ। ফিনিশ মানে শেষ করা। গিভ। গিভ মানে দেওয়া। হেল্প। হেল্প মানে সাহায্য করা। ইমপ্রুভ। ইমপ্রুভ মানে উন্নতি করা। ইনভাইট। ইনভাইট মানে আমন্ত্রণ করা। লাভ। লাভ মানে হাসা। লিসন। লিসন মানে শোনা। লুজ। লুজ মানে হারানো। অ্যাবল। অ্যাবল মানে সক্ষম বা অ্যাবল মানে হলো সক্ষম হওয়া বা কোনো কাজ করার যোগ্যতা থাকা। এটি সাধারণত একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। অ্যাবল ব্যবহার করা হয় যখন কাউকে বা কিছু করতে সক্ষম হওয়ার কথা বোঝানো হয়। এটি প্রায়শই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের সাথে ব্যবহৃত হয় এবং তারপরে একটি টু ভার্ব যোগ করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস অ্যাবল প্লাস টু প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল আমি সব কিছু করতে সক্ষম। I am able to do everything. I am able to do everything. এবার দেখা যাক প্রেজেন্ট টেন্সে কিভাবে অ্যাবলকে ব্যবহার করা হয়। আমি সাঁতার কাটতে সক্ষম। I am able to swim. I am able to swim. Past tense
সে পরীক্ষায় ভালো ফল করতে সক্ষম ছিল। She was able to perform well in the exam. She was able to perform well in the exam. এবার দেখা যাক ফিউচার টেন্সে এর ব্যবহার। আমরা আগামীকাল কাজটি করতে সক্ষম হব। We will be able to finish the work tomorrow. We will be able to finish the work tomorrow. নেগেটিভ ফর্ম বা নাবাচক বাক্য কিভাবে তৈরি করা হয়? আমি এত ভারী বাক্স তুলতে সক্ষম নই। I am not able to lift such a heavy box. I am not able to lift such a heavy box. কোয়েশ্চেন ফর্ম বা জিজ্ঞাসাসূচক বাক্য। তুমি কি নিজে এই কাজটি করতে সক্ষম? Are you able to do this task on your own? Are you able to do this task on your own? এইভাবে কোনো শব্দের ব্যবহার শিখতে পারলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। গ্লো। গ্লো মানে জ্বলা, আলো ছড়ানো বা উজ্জ্বল হওয়া। যেমন প্রদীপটি মৃদুভাবে জ্বলছে। দ্য ল্যাম্প ইজ গ্লোয়িং সফটলি। দ্য ল্যাম্প ইজ গ্লোয়িং সফটলি। আর একটা উদাহরণ দেখা যাক। তার মুখে আনন্দের এক উজ্জ্বলতা ছিল। দেয়ার ওয়াজ এ গ্লো অফ হ্যাপিনেস অন হার ফেস। দেয়ার ওয়াজ এ গ্লো অফ হ্যাপিনেস অন হার ফেস। সন্ধ্যার আকাশটি মৃদু লাল আলোয় উজ্জ্বল হয়ে উঠল। দ্য ইভিনিং স্কাই গ্লোড উইথ এ সফট রেড লাইট। দ্য ইভিনিং স্কাই গ্লোড উইথ এ সফট রেড লাইট। এবার চলুন পরের শব্দগুলি শেখা যাক। বেক। বেক মানে বেক করা বা সেঁকে রান্না করা। ফর এক্সাম্পল, মা কেক বেক করছেন। মম ইজ বেকিং এ কেক। মম ইজ বেকিং এ কেক। বেয়ার। বেয়ার মানে খালি, সে খালি পায়ে হাঁটছে। হি ইজ ওয়াকিং বেয়ারফুট। হি ইজ ওয়াকিং বেয়ারফুট। কাম। কাম মানে শান্ত, সে খুব শান্ত থাকে। হি স্টেজ ভেরি কাম। হি স্টেজ ভেরি কাম। কিউট। কিউট মানে সুন্দর, বাচ্চাটি খুব সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট। দ্য বেবি ইজ ভেরি কিউট। ডেয়ার। ডেয়ার মানে সাহস করা। তুমি কি এটি করতে সাহস করো? ডু ইউ ডেয়ার টু ডু ইট? ডু ইউ ডেয়ার টু ডু ইট? ডোর। ডোর মানে দরজা, দরজাটি বন্ধ করুন। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। আর্ন। আর্ন মানে উপার্জন করা, সে কঠোর পরিশ্রম করে উপার্জন করে। হি আর্নস বাই ওয়ার্কিং হার্ড। হি আর্নস বাই ওয়ার্কিং হার্ড। ইজি। ইজি মানে সহজ, এই কাজটি খুব সহজ। দিস টাস্ক ইজ ভেরি ইজি। দিস টাস্ক ইজ ভেরি ইজি। ফাস্ট। ফাস্ট মানে দ্রুত, ট্রেনটি খুব দ্রুত চলছে। দ্য ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট। দ্য ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট। ফিয়ার। ফিয়ার মানে ভয়, সে অন্ধকারে ভয় পায়। শি ফিয়ার্স দ্য ডার্ক। শি ফিয়ার্স দ্য ডার্ক। গিভ। গিভ মানে দেওয়া, আমাকে একটু জল দাও। গিভ মি সাম ওয়াটার। গিভ মি সাম ওয়াটার। হার্ম। হার্ম মানে ক্ষতি, গাছ কাটা প্রকৃতির ক্ষতি করে। কাটিং ট্রিজ হার্মস নেচার। কাটিং ট্রিজ হার্মস নেচার। হোপ। হোপ মানে আশা, আমরা শান্তি আশা করি। উই হোপ ফর পিস। উই হোপ ফর পিস। আইডিয়া। আইডিয়া মানে ধারণা, তার একটি ভালো ধারণা আছে। হি হ্যাজ এ গুড আইডিয়া। হি হ্যাজ এ গুড আইডিয়া। জয়েন। জয়েন মানে যোগদান করা, আমি একটি ক্লাবে যোগদান করব। আই উইল জয়েন এ ক্লাব। আই উইল জয়েন এ ক্লাব। জাম্প। জাম্প মানে লাফ দেওয়া, সে খুশিতে লাফ দিল। শি জাম্পড ইন জয়। শি জাম্পড ইন জয়। কিপ। কিপ মানে রাখা, বইটি টেবিলে রাখো। কিপ দ্য বুক অন দ্য টেবিল। কিপ দ্য বুক অন দ্য টেবিল। কাইন্ড। কাইন্ড মানে দয়ালু, সে খুব দয়ালু মেয়ে। শি ইজ এ ভেরি কাইন্ড গার্ল। শি ইজ এ ভেরি কাইন্ড গার্ল। ল্যান্ড। ল্যান্ড মানে জমি, কৃষক জমিতে কাজ করছে। দ্য ফার্মার ইজ ওয়ার্কিং অন দ্য ল্যান্ড। দ্য ফার্মার ইজ ওয়ার্কিং অন দ্য ল্যান্ড। মেক। মেক মানে তৈরি করা, সে একটি ছবি তৈরি করেছে। শি মেড এ পেন্টিং। শি মেড এ পেন্টিং। মাইন্ড। মাইন্ড মানে মন, তার মন খুব শক্তিশালী। হিজ মাইন্ড ইজ ভেরি স্ট্রং। হিজ মাইন্ড ইজ ভেরি স্ট্রং। নিড। নিড মানে প্রয়োজন, আমাদের আরও টাকার প্রয়োজন। উই নিড মোর মানি। উই নিড মোর মানি। নিউজ। নিউজ মানে খবর,
খবরটি সত্য বলে মনে হয়। দ্য নিউজ সিমস ট্রু। দ্য নিউজ সিমস ট্রু। অনলি। অনলি মানে শুধু। এটি শুধু তোমার জন্য। দিস ইজ অনলি ফর ইউ। দিস ইজ অনলি ফর ইউ। ওপেন। ওপেন মানে খোলা। দয়া করে দরজাটি খুলুন। প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ ওপেন দ্য ডোর। পিক। পিক মানে তোলা। একটি ফুল তুলে আনুন। পিক এ ফ্লাওয়ার ফর মি। পিক এ ফ্লাওয়ার ফর মি। প্ল্যান। প্ল্যান মানে পরিকল্পনা করা। আমি একটি ভ্রমণ পরিকল্পনা করেছি। আই হ্যাভ প্ল্যান্ড এ ট্রিপ। আই হ্যাভ প্ল্যান্ড এ ট্রিপ। রেন। রেন মানে বৃষ্টি। আজ অনেক বৃষ্টি হয়েছে। ইট রেন্ড এ লট টুডে। ইট রেন্ড এ লট টুডে। রাইজ। রাইজ মানে ওঠা। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সেভ। সেভ মানে সংরক্ষণ করা। আমাদের জল সংরক্ষণ করা উচিত। উই শুড সেভ ওয়াটার। উই শুড সেভ ওয়াটার। সিট। সিট মানে আসন। সবাই নিজের আসনে বসুন। এভরিওয়ান টেক ইউর সিট। এভরিওয়ান টেক ইউর সিট। টক। টক মানে কথা বলা। তারা ক্লাসে কথা বলছে। দে আর টকিং ইন ক্লাস। দে আর টকিং ইন ক্লাস। টাইম। টাইম মানে সময়। সময় খুব মূল্যবান। টাইম ইজ ভেরি প্রিসিয়াস। টাইম ইজ ভেরি প্রিসিয়াস। ইউনিট। ইউনিট মানে একক। এটি একটি ছোট একক। ইট ইজ এ স্মল ইউনিট। ইট ইজ এ স্মল ইউনিট। ইউজড। ইউজড মানে ব্যবহৃত। এই কলমটি ব্যবহৃত হয়েছে। দিস পেন হ্যাজ বিন ইউজড। দিস পেন হ্যাজ বিন ইউজড। ভোট। ভোট মানে ভোট। আমরা ভোট দিতে যাব। উই উইল গো টু ভোট। উই উইল গো টু ভোট। ওয়েট। ওয়েট মানে অপেক্ষা করা। দয়া করে আমার জন্য অপেক্ষা করুন। প্লিজ ওয়েট ফর মি। প্লিজ ওয়েট ফর মি। ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী। জ্ঞানীরা অল্প কথা বলে। ওয়াইজ পিপল স্পিক লেস। ওয়াইজ পিপল স্পিক লেস। এক্স রে। এক্স রে মানে এক্স রে করা। ডাক্তার এক্স রে রিপোর্ট দেখেছেন। দ্য ডক্টর চেকড দ্য এক্স রে রিপোর্ট। দ্য ডক্টর চেকড দ্য এক্স রে রিপোর্ট। ইয়ার্ন। ইয়ার্ন মানে সুতা। মা সুতা দিয়ে সোয়েটার বুনছে। মম ইজ নিটিং এ সোয়েটার উইথ ইয়ার্ন। মম ইজ নিটিং এ সোয়েটার উইথ ইয়ার্ন। জোন। জোন মানে অঞ্চল। এটি একটি শান্ত অঞ্চল। দিস ইজ এ পিসফুল জোন। দিস ইজ এ পিসফুল জোন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ইংরেজি শেখার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। See you in the next video. Keep learning and stay confident. Bye bye.